আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বায়ন অর্থাৎ পুরো বিশ্ব যখন স্থবির, তখন শিক্ষার্থীদের পড়ালেখার দিকে দৃষ্টি রেখে তিতাস উপজেলা প্রশাসন এবং তিতাস মাধ্যমিক শিক্ষা যে মহতী উদ্যোগ নিয়েছে, অর্থাৎ তিতাস অনলাইন স্কুল গঠন করেছে, সেজন্য সবাইকে সাধুবাদ জানাই। আসলে এই স্কুলটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ, সেহেতু শিক্ষার্থীরা বাসায় কি করবে এইটাকে মাথায় রেখে আসলে এই তিতাস অনলাইন স্কুলটা গঠন করা হয়েছে। তো এর মাধ্যমে যদি শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হয়, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো সবাইকে আজকের আমার এই পরিসংখ্যান অধ্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের শেষ পাঠ অর্থাৎ ৪র্থ নম্বর ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমে আজকে আমি আমার এই পরিসংখ্যান অধ্যায়টা শেষ করব। তো আজকের আমাদের এই টপিকে রয়েছে আয়তলেখ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। তো আমি বিগত 3টা ক্লাসের মাধ্যমে শুরু থেকেই ধরে ধরে সবগুলাই দেখানোর চেষ্টা করেছি, এবং গত ক্লাসে আমি পরিসংখ্যানের ছিল গ্রাফ নিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, সেটা দেখিয়েছি। তো আজকে এই ক্লাসের মাধ্যমে পরিসংখ্যানটা শেষ করব, এবং পরবর্তীতে গণিতের আর যে বিষয়গুলো আছে শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে আমি বিগত ক্লাস তৈরি করব বা লাইভে আসব। তো গণিতের ভয় আর নয়, গণিত শিখি স্বপ্নে দেখি, এই স্লোগানকে সামনে রেখে আমরা আগাবো। গণিত আসলে ভয়ের কিছুই না। গণিতকে অনেকেই ভয় করে, গণিত নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গণিত হচ্ছে ভালোবাসা। একজন যখন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তখন তাকে সময় দিতে হয়, বিভিন্নভাবে কৌশলে কাছে ডাকতে হয়। ঠিক একই রকম আমাদের এই গণিতটা হচ্ছে এরকমই বিষয়। তাকে সবসময় হাতের কাছে নাগালে রাখতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু গণিতটা আসলে সহজ হয়ে যাবে। আর গণিত যখন সহজ হবে বা ভালো লাগবে, তখন এর মতো মজা কিন্তু আর অন্য কোনো বিষয় পাওয়া যায় না। তো আমি আজকের আর সময় না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে আসি। তো সবাই খাতা কলম নিয়ে আমার সামনে আমার সাথে যোগ দিলে অবশ্যই উপকৃত হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে সবাইকে ধন্যবাদ, এবং আশা করব যারা দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করলে অন্যান্য শিক্ষার্থীরা উপকৃত হবে। তো ঠিক আছে, আমরা তাহলে চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা উপাত্ত লেখা আছে যে কোনো শ্রেণীর ৭০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সারণী নিম্নরূপ। তো এখানে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74 এবং 75 থেকে 79, এবং গণসংখ্যা দেওয়া আছে 7, 10, 15, 20, 12 এবং 6। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। তো আসলে এটা গ্রাফের বিষয়। তো গ্রাফটা আসলে আমি চেয়েছিলাম যে বোর্ডে দেখাবো, কিন্তু অন্যান্য সমস্যার কারণে দেখাতে পারতেছি না, আমাদের এখানে আলো স্বল্পতা একটু আছে। তো যাই হোক, আমরা বোর্ডেই আমরা গ্রাফটা আঁকিয়ে দেখাবো। তো এই আয়তলেখ অঙ্কনের একটা নিয়ম রয়েছে, যা বইয়ে কিন্তু এভাবে লেখা না। আমি একটু নিয়মটা লিখে দিচ্ছি, সবাই একটু নোট করে রাখলে, অথবা এটাকে যদি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের খুব ভালো হবে বা পরবর্তীতে উপকারে আসবে আর কি। তো এইভাবে কিন্তু বইয়ে নোট করে দেওয়া নাই। তো ঠিক আছে, দেখি আমরা আয়তলেখ অঙ্কনের নিয়মটা আমরা একটু লিখি। আয়তলেখ অঙ্কনের নিয়ম। আয়তলেখ অঙ্কনের নিয়ম। তো আয়তলেখ আঁকতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শ্রেণীটা কি আছে, অবিচ্ছিন্ন আছে না বিচ্ছিন্ন রয়েছে। ঠিক আছে, এটা একটা মূল বিষয়। এটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে শ্রেণীটা আমাদের বিচ্ছিন্ন আছে বা অবিচ্ছিন্ন আছে কি না। তো আমাদের যদি বিচ্ছিন্ন থাকে তাহলে নিশ্চয়ই এটাকে কী করতে হবে, অবিচ্ছিন্ন তৈরি করতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবশ্যই তৈরি করতে হবে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বুঝবো কিভাবে? দেখো, এখানে 50 থেকে 54, আবার 55 থেকে মাঝখানে গ্যাপ রয়েছে, 54 থেকে শুরু হয় নাই। যদি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়, তাহলে এটা বুঝতে পারবো কি এটা আমাদের অবিচ্ছিন্ন রয়েছে। তাহলে আমাদের যে বিষয়টা
কি আয়তলেখ অঙ্কনের নিয়মে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে যাবে আমাদের এক্স অক্ষে আর গণসংখ্যা যাবে হচ্ছে ওয়াই অক্ষে। ঠিক আছে, তো দেখো তাহলে কি লিখবো নিয়মটা। এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যার মান স্থাপন করে, কি লিখেছি, এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যার মান স্থাপন করে আয়তলেখ অঙ্কন করতে হয়। আয়তলেখ অঙ্কন করতে হয়। তো এই জায়গাটা অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলে, এটা খুব একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা এটাকে বইয়ে কিন্তু কখনো এইভাবে পাই না। তো এটাকে একটু আমার মতো করে সাজিয়েছি, সবাই একটু লিখে নিলে খুব ভালো হবে, অথবা নোট করে রাখলে বা স্ক্রিনশট দিয়ে রাখলে সুবিধা হবে। তো কি বলেছি এখানে, এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যার মান স্থাপন করে আয়তলেখ অঙ্কন করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, কিন্তু সেই শ্রেণীটা বিচ্ছিন্ন দেওয়া আছে, অবিচ্ছিন্ন দেওয়া নাই। তাহলে আমরা কীভাবে করবো এটাকে, আর প্রথমে আমরা এখান থেকে অবিচ্ছিন্ন তৈরি করে নিব। কারণটা আমি বলেছি যে আয়তলেখ আঁকতে গেলে অবশ্যই আমাকে শ্রেণীটাকে অবিচ্ছিন্ন করতে হবে। ঠিক আছে, তো আসি আমরা, তাহলে বুঝতে পারলাম যে এই আয়তলেখ আঁকতে গেলে কি কি লাগবে। আমাদের লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, লাগবে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর লাগবে কি আমাদের গণসংখ্যার মান। এই দুইটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যার মানটা আমাদের অবশ্যই লাগবে। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। তো আসলে আমরা আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণীটা তৈরি করে ফেলি। আমরা সলিউশনে আসলাম যে আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী, আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7টা শ্রেণী তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো প্রথমে আমাদের হচ্ছে শ্রেণী, তারপরে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, আর হচ্ছে এখানে গণসংখ্যা। ঠিক আছে, তো আমরা এই কাজটা আগে করে নিতে হবে। এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটা আমাদের দেওয়া আছে, এটাই শ্রেণী ব্যাপ্তি। এখানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, আর এখানে হচ্ছে গণসংখ্যা। নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কি লাগবে আমাদের আয়তলেখ আঁকতে গেলে। সচরাচর কিন্তু আমরা অনেকেই বুঝি যে পরিসংখ্যানটা অনেক সহজ, কিন্তু অনেকে গুরুত্ব দিই না। আর নর্মালি প্রত্যেকটা পরীক্ষায় পরিসংখ্যান থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে, এবং তার মধ্যে এই আয়তলেখ বা অজীব রেখা কিন্তু এবং গণসংখ্যা বহুভুজ খুব গুরুত্বপূর্ণ থাকেই, কোনো না কোনো পরীক্ষায় এটা থাকবেই, মাস্ট বি। তো দেখি তাহলে কিভাবে করতে, আমরা একটু খেয়াল করি। এটা আমাদের এখানে আছে কি, শ্রেণীটা লিখে ফেলি। 50 থেকে কত 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপরে 65 থেকে
69, 70 থেকে 74, 75 থেকে 79। ঠিক আছে, তো এটা অবিচ্ছিন্ন আমরা করব কিভাবে, অবিচ্ছিন্ন করার নিয়মটা কি আসলে। তো এখানে আমরা নিম্ন সীমা যা আছে এর থেকে কী করবো, 0.5 বাদ দিব আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। এখন বলতে পারো যে আসলে স্যার কারণটা কি, এই যে দেখো আমাদের পার্থক্য কত, এখানে 50 থেকে 54, আবার 54 বাদ দিয়ে 55 গেছে, এখানে পার্থক্য কিন্তু আমাদের 1। এই একটাকে আমরা এখানে এইভাবে লিখব যে এটা 49.5 থেকে তাহলে কত হবে, এটা 54.5। ঠিক আছে, অর্থাৎ নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ করে যা হয় তা লিখবো এখানে, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে লিখবো যা হয় তা এখানে। অর্থাৎ এই যে বললাম এখানে আমাদের পার্থক্য ছিল কত, 1, ওই একটাকে আমরা এইভাবে এখানে 0.5 এবং এখানে 0.5 দিয়ে সমান করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমাদের পার্থক্য কত, এখানে 50 থেকে 54 মানে কি 5। ঠিক আছে, তো এখনো কি করব, এখানে 5 যোগ করে এখানে লিখবো, এখানে 5 যোগ করে এখানে লিখবো, তার মানে কি 49 আর 5 কত হয়, 54.5 হয় এটা, অর্থাৎ 54.5 আর এখানে কত তাহলে হবে 59.5। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে এখানে কত হবে 59.5, এখানে কত 64.5। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে কত হবে তাহলে 64.5 আর এখানে কত 69.5। ঠিক একইভাবে এখানে তাহলে 69.5 থেকে 74.5, এখানে 74.5 থেকে 79.5। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা অবিচ্ছিন্ন কেন হলো, আমরা বলেছিলাম এটা হচ্ছে বিচ্ছিন্ন, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন সাধারণত আমরা কি বুঝি, যার সাথে যার কোনো সম্পর্ক নাই সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন হলে কি এটা আলাদা আলাদা থাকবে আর কি, কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না। তো দেখো এইখানে দেখো 49.5 থেকে শুরু হয়ে 54তে শেষ হয়েছে, ঠিক একইভাবে আর 54 থেকেই শুরু হয়ে 59-এ গেছে, 59 থেকে আবার কত 64-তে গেছে, অর্থাৎ যেখানে শেষ ঠিক সেখানেই শুরু। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা বলতেছি কি, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলছি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে দেখো 50 থেকে 54 আবার কি 55 থেকে 59, অর্থাৎ এখানে মাঝখানে কিন্তু আমাদের গ্যাপ ছিল একটা। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের গ্যাপ ছিল, কিন্তু এখানে দেখো কোনো গ্যাপ নাই, যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই শুরু হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। নিশ্চয় ক্লিয়ার হয়েছে সবাই। তো এরপরে আমাদের গণসংখ্যা কি আছে, এখানে দেখো এখানে আছে 7, 10, এখানে হচ্ছে 15, এখানে 20, এখানে 12 আর এখানে হচ্ছে 6। ঠিক আছে, তো যে নিয়ম বলেছিলাম সেই নিয়মে কি ছিল আমাদের, এক্স অক্ষে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যার মান স্থাপন করে আয়তলেখ আঁকতে হবে। তো আয়তলেখ আঁকতে গেলে আমাদের কি লাগবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লাগবে। গত ক্লাসে দেখিয়েছিলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কিভাবে আঁকতে হয়, এবং এটা মূলত ক্লাস 7 থেকেই সম্ভবত রয়েছে আমাদের চতুর্ভাগের করতে হবে, সেখান থেকে 4টা চতুর্ভাগ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। তো মূলত পরিসংখ্যান আমাদের প্রথম চতুর্ভাগটাই কাজে লাগে, সেই জন্য আমরা কি করব, গ্যাপ রেখে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটাকেই রাখার চেষ্টা করব আমরা এখানে। ঠিক আছে, তো মোটামুটি এটাকে এক্স ও এক্স ড্যাশ বললাম, আর এটাকে ওয়াই অক্ষটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ বললাম। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করে আমরা কি করব, এই মানগুলা এই অবিচ্ছিন্ন শ্রেণীটা এক্স অক্ষে বসাবো আর গণসংখ্যার মানটা ওয়াই অক্ষে বসালে আমাদের কি হবে, অজীব রেখা অঙ্কন হয়ে যাবে। তো দেখো আমাদের শুরু হয়েছে 49.5 থেকে, তো আমরা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইভাবে ঘরটাকে লেখার চেষ্টা করলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে 49.5, এখানে হচ্ছে 54.5, তারপর এখানে 54 পরে আছে আমাদের 59.5, তারপরে 64.5, তারপরে 69.5, তারপরে 74.5 আর আছে হচ্ছে 79.5। ঠিক আছে, তো শ্রেণী পেয়ে গেলাম। এখন
আসি আমরা উপরের দিকে। এখানে যদি 5 চিন্তা করি, এখানে তাহলে হবে কত আমাদের 10, এখানে 15, আর এইখানে মনে করলাম আমাদের 20, এখানে 25। আমাদের সম্ভবত সর্বোচ্চ গণসংখ্যা আছে 20, তো এই পর্যন্ত হয়তো আসবো আমরা। তো ঠিক আছে, দেখো আমরা মানগুলো এখন কিভাবে বসাবো। তো প্রথম শ্রেণী আমাদের কত ছিল? 49.5 থেকে 54.5। তখন আমাদের জনসংখ্যা কত ছিল? গণসংখ্যা ছিল হচ্ছে 7। তো আমরা এই বরাবর ঘরে আমরা কি 7 পর্যন্ত যাব। তো এইখানে যদি 5 হয় তাহলে 7 মানে কি আরেকটু উপরে হবে, 5, 6, 7 এইখানে বরাবর মনে করো। তাহলে এটাকে আমরা কি করব, একটা আয়তলেখ আয়তকার চিত্র। এই দেখো হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছিল 49.5 থেকে 54.5 এবং গণসংখ্যা ছিল 7। চলে আসছে আমরা 5, 6, 7-এ, ঠিক আছে। এইটা গেল। এরপরে দেখো আমাদের শুরু হয়েছে কত? 54.5 থেকে 59.5, অর্থাৎ এই যে আমাদের ঘরটা বা শ্রেণীটা, এইখানে আসবো আমরা। কত আসবো? 10 আসবো, ঠিক আছে। নিশ্চয় আমরা বুঝতে পারতেছি যে গণসংখ্যা কত আমাদের? 10। তো 10 বরাবর কোথায় আছে আমাদের? এই যে 10, এই বরাবর চলে আসবো আমরা। তো দেখো এদিকে যাব, আর এখানে এই তো, ঠিক আছে। তো পেয়ে গেলাম এটা। এরপরে দেখো কত আছে শ্রেণী? 59.5 থেকে 64.5। 59 থেকে 64.5 আছে দেখো। তখন আমাদের কত গণসংখ্যা? 15, অর্থাৎ 15-তে চলে যাব আমরা। তো এই বরাবর চলে আসি আমরা, যেহেতু আমরা হাতে করতেছি একটু হয়তো এদিক সেদিক হতে পারে। তো দেখো, ঠিক আছে, এই তো। এরপরে দেখো, এরপরে আমাদের কত আছে? 64 থেকে 69। তখন আমাদের কত গণসংখ্যা? সর্বোচ্চ 20, ঠিক আছে। তো আসো 20 কোথায় আছে? এই বরাবর চলে যাই আমরা, একটু একটু দাগ দিয়ে নিলে সহজ হবে। তো দেখো এটা চলে আসবে এখানে, আর এটা দিকে আসবে, ঠিক আছে। দেখো এরপরে কত আছে আমাদের? 69 থেকে 74, অর্থাৎ এই যে লেন্থ আমাদের এখানে, সেখান থেকে কত? এই যে শ্রেণী, এইখানে আসবো আমরা। কত ঘর? 12 ঘর আসবো। তো দেখো 10 আমাদের ছিল এই বরাবর, এখানে 10, তাহলে 10, 11, 12 আর একটু উপরে হবে, তার মানে কি এই বরাবর হবে, দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। খেয়াল করো। এরপরে আমাদের সর্বশেষ যে শ্রেণীর সীমা কত? 74 থেকে 79.5। 74.5 থেকে 79.5, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের কত শ্রেণী গণসংখ্যা ছিল? 6, অর্থাৎ 5 কোথায় আছে? বরাবর আমরা গেলে আসবে এখানে 5 মনে করো আছে, তাহলে 6 আর একটু পরে আসবে এখানে মনে করো, দিলাম এখানে, ঠিক আছে। এই হলো আমাদের আয়তলেখ অঙ্কন। তো আমরা ইচ্ছা করলে এখানে বিভিন্নভাবে ডিজাইন তৈরি করতে পারি, গ্যাপগুলো পূরণ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। যার মন চাই করলে কোনো সমস্যা নেই, দেখতে ভালো লাগবে আর কি। তো আমরা যদি পারি তাহলে একটু বিভিন্নভাবে এটা ভরাট করে দিব, এই আর কি। দিলে একটু আমাদের ভালো লাগবে আর কি গ্রাফটা দেখতে, আর অন্য কিছু না। আমরা ইচ্ছা করলে করতেও পারি, না করলে কোনো সমস্যা নেই, তবে করলে একটু ভালো লাগবে, তখন আমাদের পরীক্ষক যিনি থাকবেন তার মনটা খুশি থাকবে, এই জন্য আমরা এটাকে করতে পারি এইভাবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি করেছিলাম, আমাদের ব্যবধান ছিল এখানে কত? 5, তো এইভাবে লিখেছি। আর এদিকে ছিল কত? 1 ঘর সমান একই ধরেছি আমরা। তো গ্রাফ পেপারে যে লিখতে হয় একটু, যে x ও x ড্যাশকে x অক্ষ এবং y ও y ড্যাশকে y অক্ষ বিবেচনা করে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যার মান স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো, যেখানে উভয় অক্ষে বা যে অক্ষে যেভাবে মান ধরেছি, অর্থাৎ x অক্ষে যদি 1 ঘরের মান 1 ধরি তাহলে একই লিখবো, আর y ঘরে যদি ক্ষুদ্রতম 1 ঘরের মান 1 ধরি তাহলে আমরা একই লিখবো, এটা ঠিক আছে। তো নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়, ঠিক আছে। তো আমরা এটা হয়তো বুঝতে পেরেছি, আর এটা খুব কঠিন কোনো বিষয় নয়। আয়তলেখ আঁকতে গেলে অনেকে ভয় পায়, বা গ্রাফ দেখলে অনেকে ভয় পায়, গ্রাফ পেপার দেখলে। আসলে পরিসংখ্যানের
মতো মজার বিষয় কিন্তু এখানে আসলে নাই। তো দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলেছি যে আয়তলে কিভাবে অঙ্কন করতে হয়, এটা করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার আমরা একটু বলি যে এ টু জেড এটা বুঝতে পারছো কিনা। প্রথমে কি করলাম, আয়তলিক অঙ্কনের জন্য আমাদের প্রয়োজনীয় যে সারণী, এটা নিয়েছি থেকে এই যে আয়তলিক অঙ্কনের যে নিয়মটা, এটা মুখস্থ রাখবো বা মনে রাখবো, আমরা খেয়াল রাখবো যে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যার মান স্থাপন করে আয়তলিক আঁকতে হয়। তো এখান থেকে আমরা শখ নিলাম, তাহলে শখে কি লাগবে, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা লাগবে। সেই জন্য কি করলাম, এখান থেকে শ্রেণী ব্যাপ্তি নিয়েছি, অবিচ্ছিন্ন করে নিলাম এবং গণসংখ্যাটা লিখে ফেললাম। তো অবিচ্ছিন্ন করার নিয়মটা কি বলেছিলাম, বললাম যে এটা যেহেতু বিচ্ছিন্ন রয়েছে, মানে কি মাঝখানে গ্যাপ রয়েছে 50 থেকে 54, আবার 55 থেকে শুরু, অর্থাৎ এক যে গ্যাপ ছিল সেই এক সংখ্যাটাকে আমরা ভেঙে এখানে 0.5 নিয়েছি এবং এখানে 0.5 নিয়েছি। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু এটা আর বিচ্ছিন্ন নয় না, এটা দেখো যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, এখন কি বললাম যে আয়তলিক অঙ্কনের কি ক্ষেত্রে এক্স অক্ষে যাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে যাবে হচ্ছে গণসংখ্যার মান। তো আমরা প্রথমেই 49.5 থেকে শুরু, সেই জন্য ওখান থেকে শুরু করেছি। তাহলে বাকি যেগুলো আছে এখানে আমরা কি করবো, একটু ভেঙে দেখাবো যে বাকিগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তো প্রথম শ্রেণী যে মানটা 49 থেকে 54.5, তখন 7 ছিল, আমরা লিখে ফেললাম এখানে গুণে, দেখো 5 ছিল, এই বরাবর 7 দিয়েছি। ঠিক একইভাবে 54.5 থেকে 59.5, তখন ছিল 10 ছিল, সেটা নিয়ে দেখলাম কোথায়, এইখানে 10-এ। পরবর্তীতে ঠিক একইভাবে 59.5 থেকে 64.5 গেলাম আমরা কোথায়, 15-তে, ওই বরাবর গেছি। ঠিক একইভাবে 64.5 থেকে 69.5, তখন ছিল আমাদের গণসংখ্যা কত, 20, চলে এসেছি আমরা এই 20 বরাবর। ঠিক একইভাবে 69.5 থেকে 74.5, 12 ছিল আমাদের, আমরা গুনে গুনে চলে এসেছি 12-তে, 12 পর্যন্ত গণসংখ্যায়। ঠিক একইভাবে লাস্টে কত, 74.5 থেকে 79.5, 6 ছিল, 6-এ এসেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরপরে আমাদের যে টপিকটা ছিল সেইটা হচ্ছে অজীব রেখা। তাহলে আয়তলিক অঙ্কন আমরা শেষ করে ফেললাম, এরপরে আসবো আমরা অজীব রেখা অঙ্কন। এটা একটা সহজ পাঠ, তো আমরা একটু মুছে ফেলি। এখানে আয়তলেখ ছিল, আমরা একটু অজীব রেখা অঙ্কন করব এবং নিয়মটা কি আছে ঠিক আমি একটু লিখে দিব সবাইকে। তো দেখো খুব সহজ, পরিসংখ্যানটা হচ্ছে খুব সহজ। তাহলে এখানে আয়তলেখ না হয়ে হবে কি অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, অজীব রেখা, অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। তো ওই অজীব রেখা অঙ্কনের যে নিয়মটা, এটা একটু লিখে ফেলি। অজীব রেখা অঙ্কনের নিয়ম ওই আগের মতোই, যে এক্স অক্ষে আমাদের কি আসবে, এক্স অক্ষে অজীব রেখা অঙ্কনের যে নিয়মটা সেটা হচ্ছে, একটু এক্স অক্ষে যাবে শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে যাবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মান। তো দেখো এক্স অক্ষে শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যার মান স্থাপন করে অজীব রেখা আঁকতে হয়। ঠিক আছে, তাহলে নিয়মটা কি হলো, যে এক্স অক্ষে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে
ক্রমযোজিত গণসংখ্যার মান স্থাপন করে অজীব রেখা আঁকতে হয়। তাই এখান থেকে নিয়মটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণীতে কি কি লাগবে। দেখো, এক্স অক্ষে কি লাগবে আমাদের? শ্রেণীর উচ্চ সীমা। কি লাগবে? এক্স অক্ষে শ্রেণীর উচ্চ সীমা। এবং ওয়াই অক্ষে কি লাগবে? ওয়াই অক্ষে লাগবে ক্রমযোজিত গণসংখ্যার মান। ওয়াই অক্ষে কি বলেছি? ওয়াই অক্ষে বলেছি ক্রমযোজিত গণসংখ্যার মান লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ওই ছকটা আঁকি, ওখান থেকেই কিন্তু আমরা তথ্যটা পেয়েছি যে আসলে আমাদের এখানে কি কি লাগবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে উচ্চ সীমা লাগবে আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো আমরা অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণীতে এটা রেখে তৈরি করে ফেলি যে আমাদের ছক লাগবে 60টা। 1 2 3 4 5 6 7। তো প্রথমে কি আমাদের শ্রেণী আছে, তারপরে গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আমাদের আছে শ্রেণী বা শ্রেণী ব্যাপ্তি, যেটাই বলি আমরা শ্রেণী ব্যাপ্তি। তারপরে হচ্ছে গণসংখ্যা, আর হচ্ছে এখানে সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। অনেক সময় আমরা এটাকে শুধু যোজিত বলি, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তো গণসংখ্যা না পেলে তো এটা করতে পারবো না, সেহেতু আমাদের এটা লাগবে। আর শ্রেণীব্যাপ্তি কত আছে আমাদের? প্রথমেই 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79। ঠিক আছে, তো গণসংখ্যা কি আছে আমাদের? প্রথমে আছে 7, 10, 15, 20, 12 আর হচ্ছে 6। তো গত ক্লাসে আমরা যখন মধ্যক বা মধ্যমা নির্ণয় করেছিলাম তখন কিন্তু এটার ব্যবহার আমরা করেছি। ঠিক একইভাবে আরেকটু বলছি আজকে। তো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে তৈরি করতে হয় আমরা জানি। তো প্রথমে কি করব? প্রথম সংখ্যাটা যা ছিল এটা আমরা এটা লিখে ফেলবো। এবার এর সাথে কি করব? আমরা দ্বিতীয় সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 10 আর 7 কত হবে? 17 হবে। লিখলাম 17 আর 15 32, অর্থাৎ লিখে ফেললাম এটা। এরপরে 32 আর হচ্ছে 20 কত হবে? তাহলে এটা হবে আমাদের 52 হবে। ঠিক আছে, 52 আর হচ্ছে এখানে কত? 12, তাহলে কত হবে? 64, 64 আর 6 হচ্ছে 70। ঠিক আছে, তো দেখো আমাদের টোটাল গণসংখ্যা ছিল 70 জন, মিলে গিয়েছে, অর্থাৎ আমাদের এই যে সারণী ছিল এটা আমাদের সঠিক হয়েছে। তো নিয়ম অনুযায়ী কি লাগবে এখন বলছে যে শ্রেণীর উচ্চ সীমা। তো শ্রেণীর উচ্চ সীমা কাকে বলা হচ্ছে? যে আমাদের এটাকে বলা হচ্ছে নিম্ন সীমাটাকে বলা হচ্ছে উচ্চ সীমা, অর্থাৎ কোনো শ্রেণীর প্রথমে যেটাতে শুরু হয়েছে ছোটটা সেটাকে বলা হচ্ছে নিম্ন সীমা আর বড়টাকে বলা হচ্ছে কি? উচ্চ সীমা। ঠিক আছে, তো নিয়ম অনুযায়ী আমাদের গ্রাফ এবার আঁকতে হবে। তো কীভাবে করবো দেখো, আমরা গ্রাফটা আগে এঁকে ফেলি। এখানে আর একটু নিচে আসি, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা। তো মোটামুটি হয়েছে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করব। ঠিক আছে, তো আমাদের 50 থেকে শুরু। তো এখানে যদি 50 হয়, এখানে 54 দিলাম, এখানে 59, 64, 69, 74, 79। ঠিক আছে, তো দেখো আমাদের বলছিল কি আমাদের যে উচ্চ সীমা। ঠিক আছে, আমাদের উচ্চ সীমা লাগবে আর হচ্ছে কি
ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তো উচ্চসীমা কি এখানে 54 আমাদের প্রথমটা কোথায় এইখানে। ঠিক আছে, আর এদিকে আমরা একটু লিখে ফেলি যে 5 10 করে, এখানে যদি 5 লিখি, এখানে 10 লিখলাম, এখানে 15, এখানে 20, এখানে 25, 30, 35। জায়গা যেহেতু আমাদের কম, তাহলে আর একটু উপরে যাব, কিন্তু এটা মুছে ফেলবো আর কি। 40, 45, 50, 55, 60, 65, আর একটু উপরে যাই, এখানে 70। ঠিক আছে, তো অজীব রেখাঙ্কনের নিয়মটা যেহেতু আমরা শিখে ফেলেছি, তাহলে এটা একটু মুছে দিই আমরা, যেহেতু কাজে লাগবে আমাদের এখানে। তো দেখো কি ছিল আমাদের উচ্চসীমা হচ্ছে 54, অর্থাৎ কোথায় এখানে। যখন 54 তখন আমাদের গণসংখ্যা কত ছিল? 7 ছিল। 7 কোথায় আসবে দেখো, এবার যদি 5 হয় তাহলে 5 আর উপরে একটু হবে, 5 6 7 মনে করো এইখানে। ঠিক আছে, এরপরে দেখো কত আছে আমাদের উচ্চসীমা? 59। 59 কোথায়? এই যে এখানে। ঠিক আছে, তো 59 হলে 54 পরে কত? 59। 59 হলে তখন কত আমাদের? 17। 17 কোথায় চলে যাবে বরাবর আমাদের? যদি এখানে 15 হয় তাহলে আর একটু করে 15 16 17 এখানে সাপোজ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কত উচ্চসীমা? 64। 64 মানে কোথায়? এইখানে। তখন কত হবে আমাদের? 64 বরাবর হচ্ছে আমাদের 32, অর্থাৎ 30 কোথায়? এই যে দেখো এই বরাবর আমাদের 30 আছে, তাহলে আর একটু উপরে যাবে, এখান থেকে আর একটু উপরে 32 মনে করো সাপোজ এইখানে। ঠিক আছে, এরপরে দেখো যখন 69 তখন কত আমাদের? 52। 69 কোথায়? এইখানে। তখন 52 মানে কোথায় যাবো দেখো, এই যে 50 এই বরাবর, এখানে 50 সাপোজ, তাহলে 52 আর একটু উপরে হবে সাপোজ এইখানে হবে। ঠিক আছে, তারপরে দেখো কত? 74। 74 গেলে কত আমাদের? 64 যাবে, অর্থাৎ এই যে গড় এখানে আছে এই উচ্চসীমা বরাবর যাবে কত আমাদের? 64, অর্থাৎ 60 কোথায় দেখো এইখানে। এইখানে হচ্ছে 60, তাহলে 64 আর একটু 65 এখানে হলে 65 এখানে হবে সাপোজ, ধরে নিলাম। এরপর দেখো সর্বশেষ আমাদের কত উচ্চসীমা হচ্ছে? 79, অর্থাৎ এইখানে। তখন কত হবে আমাদের? হবে 70। তো 70 কোথায় দেখো, এই যে 70 এই বরাবর এইখানে সাপোজ। ঠিক আছে, তো এগুলা কি করবো এখন আমরা? যোগ করে দিব। ঠিক আছে, যোগ করলে কি হবে দেখো, এটা মুক্ত হস্তে যোগ করতে পারি, অথবা স্কেল ধরে আমরা এটা করতে পারি, আর এটাকে আমি ইচ্ছে করলে পরের ধাপে দিতে পারি। এখানে তো আমাদের ভাঙ্গা দেওয়া ছিল আর কি। এই হলো আমাদের অজীব রেখা। নিশ্চয় বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। আর একটু খেয়াল করে দেখো যে অজীব রেখা অঙ্কন করতে কী কী লাগে, আমরা নিয়মটা লিখে দিয়েছিলাম যে এক্স অক্ষে হচ্ছে শ্রেণীর উচ্চসীমা, এই যে লিখেছি, আর ওয়াই অক্ষে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এই যে লিখেছি আমরা। ঠিক আছে, তো যখন উচ্চসীমা প্রথমে কত? 54 ছিল, তখন কত আমাদের? 7 ছিল ক্রমযোজিত গণসংখ্যার মান। যখন ছিল 59 তখন কত আমাদের? 17। ঠিক, যখন ছিল 64 তখন কত আমাদের? 32। যখন ছিল কত? 69 তখন কত? 52 আমরা লিখেছি এই যে এই বরাবর। ঠিক আছে, ঠিক একইভাবে যখন ছিল 74 তখন কত? 64, যে এখানে চলে আসছে। ঠিক একইভাবে যখন ছিল 79 তখন কত আমাদের? 70। তো কিভাবে আঁকতে হয় অজীব রেখা নিশ্চয় সবাই বুঝতে পেরেছ। তো এই হলো অজীব রেখা অঙ্কন পদ্ধতি, কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। নিশ্চয় সবার বুঝতে পেরেছ সবাই। তো আশা করি অজীব রেখা অঙ্কন এবং আয়তলেখ অঙ্কনে আর কারো কোনো সমস্যা নেই। তো এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে তাহলে আমাকে জানালে ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার। পরবর্তীতে আমরা গণিতের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে যেগুলো পরীক্ষায় আসে সবসময়, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই করোনার মুহূর্তে যেহেতু পৃথিবী স্থবির হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা
সবাইকে ঘরে বসে না থেকে আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে কিছুটা হলেও শেখার চেষ্টা করলে সবাই উপকৃত হবে। আর যারা সংশ্লিষ্ট ক্লাস তৈরি করছে তারাও কিন্তু তাদের ভালো লাগে না, যেমন বিশেষ করে আমার কিন্তু ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। তো কিছুটা হলেও আমরা একটু কাজ করার প্ল্যাটফর্ম পেয়েছি, সেজন্য আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।